নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ নাও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সুপরিচিত অনুষ্ঠান অভিমুখ। আজকের অভিমুখ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় উদ্যোগ। আমরা একান্ত গর্বের সাথে বলি যে আজকে আমাদের সাথে আছেন সুদূর বাংলাদেশ থেকে শ্রী তাপস রঞ্জন চক্রবর্তী। তাপস রঞ্জন চক্রবর্তী, আপনাকে স্বাগত। তাপস রঞ্জন চক্রবর্তী সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, আন্তর্জাতিক মানের অর্গানাইজেশন ব্র্যাক বাংলাদেশের জলবায়ু পরিবর্তন বিষয়েই উনি দেখেন। আমার সাথে আছেন ডক্টর বিশেন্দু ভট্টাচার্য, বিশিষ্ট পরিবেশ কর্মী এবং বিশিষ্ট সাংবাদিক একাধারে, এবং আমাদের সাথে অনলাইনে অন্য আফ্রিকা মহাদেশ থেকে জয়েন করেছে ডক্টর সেলিম রেজা, প্রোগ্রাম অফিসার, ইনবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর রটন ব্যাম্বু অ্যান্ড রটন। মূলত ডক্টর সেলিম রেজা ত্রিপুরাতেই কাজ করে, বিশিষ্ট ব্যাম্বু স্পেশালিস্ট। উনি আজকে আমাদের সাথে জয়েন করেছে। বিষয়টা প্রত্যেকেই প্রায় আলোচনার জন্য, জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিক স্তরে, এমনকি স্কুল লেভেলেও এই বিষয় নিয়ে অনেকেই আমরা আলোচনা করছি, কথা বলছি। আজকে আমাদের এই আলোচনায় যে এটা শুধু আন্তর্জাতিক স্তরেই আলোচনার মধ্যে নয়, কি করে স্থানীয়ভাবে আমরা এর সমাধান খুঁজে পেতে পারি। এই প্রসঙ্গে যারা পরে জয়েন করেছেন, শুরুতেই আমি তাপসবাবুর কাছে যাব, তাপস রঞ্জন চক্রবর্তী। যে জলবায়ু পরিবর্তন এই শব্দটা আমরা অনেকেই জানি, অনেকেই শুনি, অনেকেই বলি, অনেক রকমভাবে বলি। একটু সামান্য সাধারণের জন্য যে জলবায়ু পরিবর্তন বিষয়টা কি, এইটা যদি আপনি একটু আলোকপাত করেন। ধন্যবাদ। জলবায়ু পরিবর্তন যখন আমরা বলি তখন যেটা দাঁড়াচ্ছে যে আবহাওয়া হচ্ছে একটা পার্টিকুলার একদিন, 2 দিন বা বড়জোর 1 সপ্তাহের একটা গড় হিসাব। মানে বায়ুমণ্ডলের অবস্থাটা কীরকম, কেমন গরম লাগছে, কী ধরনের বৃষ্টি হচ্ছে, বাতাস কীরকম যাবে। তো ওই রকম বিষয়টাকে যদি আমরা বলি যে হ্যাঁ ত্রিপুরা কীরকম, একটু নাতিশীতোষ্ণ, খুব বেশি গরম না, খুব বেশি না, গ্রীষ্মকালে গরম পড়বে, এই ধরনের একটা গড় আবহাওয়া আগে ছিল, যেটাকে আমরা জলবায়ু বলতাম। অধুনা যেটা হয়েছে যে আমরা যদি দেখি যে আসলে 80-র দশকের পর থেকেই বিষয়টা খুব চোখে পড়ার মতো, যে যখন ঠিক গরম হওয়ার কথা ছিল ঠিক ওই সময়টায় গরম নেই, যখন অনেক জোরে বাতাস বওয়ার কথা ছিল তখন এটা নেই, যখন বেশি বৃষ্টি হওয়ার কথা ছিল এটা নেই। এই যে ধরনের পরিবর্তন, যেটা যে জলবায়ুর স্বাভাবিক অবস্থার মধ্যে যে পরিবর্তন, সেটাকে আমরা আসলে বলছি জলবায়ু পরিবর্তন। খুব সহজ যদি একটা উদাহরণ দেই, 80-র দশকের আগে বাদল দিন বলে একটা কথা ছিল, আমরা গানেও জানি, রবীন্দ্রনাথের বাদল দিনের প্রথম কদম ফুলের একটা সুন্দর গান, যেখানে যে একটা লম্বা সময় বৃষ্টি হচ্ছে। এখন খেয়াল করে দেখবেন ঠিক ওরকম একটা লম্বা সময় ধরে আর বৃষ্টি হয় না, বাদল দিনটা হারিয়ে গেছে। এমন না যে বৃষ্টিপাতে খুব বেশি হেরফের হয়েছে ত্রিপুরাতে, বাংলাদেশে, তা হয়নি, কিন্তু ছোট্ট একটা সময়ে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। এই ধরনের যে পরিবর্তনগুলো, এটাই মূলত হচ্ছে জলবায়ু পরিবর্তন। খুবই সুন্দর। জলবায়ু পরিবর্তন যেহেতু আমরা বলছি, এবং সমস্ত আপনার সব দেশের গভর্নমেন্ট, আন্তর্জাতিক মঞ্চ এই বিষয়টা নিয়ে প্রত্যেক COP 27-28 চলছে, সবাই আলোচনা করছে বিভিন্ন পরিবেশে। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা লোকাল লেভেলে আমরা কি করতে পারি। তো এইটার জন্য আমি বিশেন্দু ভট্টাচার্যের কাছে যাব। ডক্টর বিশেন্দু ভট্টাচার্য বলতে পারবেন যে সামগ্রিকভাবে এই যে জলবায়ু পরিবর্তন সাধারণ মানুষের কাছে তার কি প্রভাব পড়ছে। দেখুন, কথাটা হচ্ছে তাপসদা খুব সুন্দরভাবে বলেছেন যে জলবায়ুর সংজ্ঞাটা দিয়েছেন, তারপরে বলেছেন যে মানুষ কিভাবে সেটা ফিল করছে। তো স্থানীয়ভাবে যদি বলতে হয়, তাহলে প্রথম যে জিনিসটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় আমরা একটা পরিবর্তন লক্ষ্য করছি।
এটা আমরা প্রত্যেকেরই একটা অনুভূতি যে আমরা আগে যে খাবার খেতাম, আগে যে রকম খাবার পেতাম, এখন সেটা পাই না। আগে যেই রকম আমাদের ঘরে শুধু একটা জানালা খুলে দিয়ে ঘুমিয়ে থাকা যেত, হাত পাকা চালালেই ঘুমানো যেত, এখন আর সেটা হয় না। আজকে থেকে 20 বছর বা 25 বছর আগে ঘরে একটা ফ্যান লাগিয়ে দিলে সেটা মানে মারাত্মক কিছু একটা, আপনি খুব ভালোভাবে ঘুমাতে পারেন। আজকের দিনে দেখা যাচ্ছে আপনি এসি লাগিয়েও ঠিকমতো ঘুমাতে পারছেন না, কারণ এসির যে কম্প্রেসার তারও লেভেল চেঞ্জ হয়ে গেছে। যে আজকে থেকে 10 বছর বা 5 বছর আগে যে কম্প্রেসার দিয়ে এসি তৈরি হতো বা যে বাতাস, ঠান্ডা বাতাস আমরা পেতাম, সেটা এখন আর হচ্ছে না, বলছে ওটা অবসোলেট হয়ে গেছে। এখন স্প্লিট এসির মধ্যেও ক্যাটাগরি চলে এসছে। তো সাধারণভাবে বলতে গেলে যে এই যে পরিবর্তন, আমাদের অনুভূতিতে যে পরিবর্তন আসছে, সেটাকে আমরা মোকাবিলা করা দরকার। এই মোকাবিলাটা এরকম নয় যে আমরা শুধু জলবায়ু তার পরিবর্তন করে যাবে আর আমরা তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনব। আমরা যদি একটু পেছনের দিকে যাই, তাহলে আপনি দেখবেন যে আমাদের যে ফসল হতো আগে যে ফসল হতো, ফসলগুলোর মধ্যে একটা ভ্যারাইটি ছিল। আপনি শীতকালের যে সবজি পেতেন সেটা গ্রীষ্মকালে পাওয়া যেত না, গ্রীষ্মের সবজি শীতকালে পাওয়া যেত না। তো এখন দেখবেন আপনি 12 মাস সব ধরনের সবজি পাওয়া যায়। আমরা অনেকেই বলি এটা খুব ভালো, আমরা সব সবজি সবসময় পাই। আসলে সেটা ভালো নয়। আপনি অর্থনীতির বিচারে যদি দেখেন, অর্থনীতির বিচারেও সেটা ভালো নয়। আপনি যদি হেলথের ব্যাপারটা দেখেন, তাও ভালো নয়। কিছু কিছু সবজি আছে যেটাকে আপনি শীতকালে যদি সেই সবজিটা খান, আপনার হজমে সমস্যা হবে, কারণ বডির যে লিন টেম্পারেচার থাকে তার সঙ্গে আপনারা জানেন মেটাবলিক কম্বিনেশন হয়, মেটাবলিজম হয়, আমাদের পাচন ক্রিয়া ঘটে। তো বাহিরের তাপমাত্রা, শরীরের তাপমাত্রা, খাদ্যাভ্যাস, এইগুলির সঙ্গে আমাদের একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। তো আমার মনে হয় যে আমাদের যে জলবায়ু পরিবর্তনটা প্রাকৃতিকভাবে যা বোঝা যাচ্ছে, তার চাইতে আমরা ব্যক্তিগতভাবেও সেই ফিলিংটা আমরা পাচ্ছি। এখন কথা হচ্ছে কিভাবে আমরা মোকাবিলা করব। আলোচনাটা এগিয়ে যাক, আমরা চেষ্টা করব আরও আলোচনা করতে। ঠিক, ধন্যবাদ। এখন ত্রিপুরা থেকে আমরা আর একটু বাইরে যাচ্ছি, আমাদের এশিয়া মহাদেশের। আমরা আজকে খুব খুশি যে আমরা যেমন ভারত থেকে আছি, বাংলাদেশ থেকে আছি, আফ্রিকা থেকেও আমাদের বন্ধু ডক্টর সেলিম রেজা যুক্ত হয়েছে। সেলিম, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আফ্রিকা মহাদেশ থেকে তোমার যেটা হচ্ছে, তুমি শুধু ত্রিপুরা থেকেই নয়, আফ্রিকা মহাদেশেও তুমি এখন রয়েছো। আমরা যেরকম ফিল করছি আবহাওয়ার পরিবর্তন যেরকম, তোমার ওখানে কী রকম মনে হচ্ছে, যে ওখানেও কি এই আবহাওয়ার পরিবর্তনের সাথে আফ্রিকার কী ধরনের এফেক্ট তুমি দেখছো? তুমি তো অনেকগুলো কান্ট্রিতে যাও আফ্রিকার বিভিন্ন কাজে, এখন ইথিওপিয়াতে, পরশু তুমি যাবে কেনিয়াতে। তো তোমার কি ধারণা, ওখানে মানুষ কিভাবে এটাকে দেখছে? ধন্যবাদ প্রফেসর জয়ন্ত চৌধুরী। আফ্রিকা মহাদেশের বিভিন্ন এলাকার বিভিন্ন যেসব দেশগুলো আছে, আমরা বেশিরভাগ ইস্ট আফ্রিকা আর সেন্ট্রাল আফ্রিকার কান্ট্রিগুলো আছে দেশগুলো, এখানে আমরা ভীষণভাবে লক্ষ্য করছি। গত 2 সপ্তাহ আগে ভীষণ একটা প্লাবন এসেছে এবং যে পরিমাণে দুয়ার বাড়ি নষ্ট, তাতে এখানকার জনগণের সঙ্গে যখন বলি তখন তারা বলছে যে এটা প্রথমবার তাদের জীবনে লক্ষ্য করছে, এবং যাতে সুরে ঘর এবং অনেক অনেক জীবনের হয়েছে, ঘর বাড়ি, এবং এই সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় ফুড স্কারসিটি, যে খাদ্যের অভাব, এটা দেখা যাচ্ছে। এবং লোকাল সরকারের পক্ষ থেকে অনেক কিছু করার পরিকল্পনা এবং অনেক কিছু নিচ্ছে, কিন্তু সমস্ত মুখেই আমরা দেখতে পাচ্ছি যা কিছু ঘটছে, এগুলো সব ক্লাইমেট বা জলবায়ু পরিবর্তনের প্রভাবই সব ঘটনা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু মহামারীও দেখা যাচ্ছে, এবং এবং অন্যান্য যেসব রোগ মানুষের মধ্যে আসে। এবং এখানে বেসিক্যালি একজন পাস্টোরাল ইকোনমি, এবং বেশিরভাগই তারা পশুপালনের উপরই নির্ভর করে, এবং সেখানেও একটা বহুত বড় ধরনের স্কারসিটি এসে গেছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে, তারা
গ্রেজিং ল্যান্ড ধীরে 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 রিডিউস হচ্ছে, কমছে, এবং যার ফলে কমিউনিটির সঙ্গে আরেকটা কমিউনিটি এবং একটা ক্ল্যানের সঙ্গে আরেকটা ক্ল্যানের মধ্যে যে একটা সোশ্যাল কনফ্লিক্ট, এটাও একটা লক্ষ্য করা যাচ্ছে, যেটা একটা ক্লাইমেট চেঞ্জের প্রভাব। এবং ওভারঅল যেটা ক্লাইমেট চেঞ্জ মহাদেশের উপর লাইফ, তাদের জীবন যাত্রা, জীবন এবং খাদ্য এবং ফুড সিকিউরিটি, ওভারঅল সবকিছুর উপরই এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। খুব সুন্দর। তার ফলে বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র আমরাই নয়, অন্য দেশে বিশেষ করে আফ্রিকান কান্ট্রিগুলোতেও এর বহুল প্রভাব রয়েছে। আর সারা পৃথিবী জুড়েই এটা চলছে, কোথাও যেটা হচ্ছে শুধু এখানে নয়। এবং প্রত্যেক দিনই বোধহয় কিছু না কিছু টিভিতে নিউজ আসছে যে ওই কান্ট্রিতে এটা হচ্ছে, কোথাও ভারী বর্ষণ, কোথাও হচ্ছে না বৃষ্টিপাত, এরকম চলছেই। এখন বিভিন্ন আন্তর্জাতিক মহলে এটা নিয়ে আলোচনা হচ্ছে। অনেক রাষ্ট্রপ্রধানরা তারা কখনো কখনো এটা মানছে, কখনো কখনো মানছে না, এটা নিয়ে আলোচনা চলছে, তারা কনফ্লিক্ট করছে। অনেক সময় ক্লাইমেট ফাইন্যান্স এটা একটা বড় বিষয় হয়েছে, যে এত বিষয় নিয়ে যখন আমরা কথা বলবো ক্লাইমেট চেঞ্জ, যে ক্লাইমেট ফাইন্যান্স কোথা থেকে আসবে, এর টাকা পয়সা কোথা থেকে হবে, আমরা কি সত্যি করেই এটাকে আটকাতে পারবো কি না, ক্লাইমেট চেঞ্জে যে জলবায়ু পরিবর্তন, না আমরা এর সাথে আরেকটা শব্দ থাকে অ্যাডাপ্টেশন, আমরা কি মানিয়ে নেব কিনা, আমরা এই পরিবর্তনকে আটকাতে পারবো না, এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেব। এই দুটো কোশ্চেন বড্ড আসে। তো এখন যারা রাষ্ট্রনায়ক রয়েছে তারা তাদের পলিসি নেবে, তারা, কিন্তু আমরা কি করতে পারবো, এটা হচ্ছে বড় কোশ্চেন। যে আমরা সেই জন্য আজকের যে অভিমুখের মূল টপিক, যে এটা রাষ্ট্র বা আন্তর্জাতিক মহলে ছেড়ে দিয়ে কোনো লাভ নাই, আমরা এটার মোকাবিলার জন্য কি করতে পারি। তো এই জায়গাতে আমি তাপসদাকে বলবো, যেহেতু আপনি ব্র্যাকের সুন্দরবনের এলাকায় কাজ করছেন ম্যানগ্রোভ এতে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গলও যেখানে সুন্দরবন আমাদের বড় একটা জায়গা, যেখানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক কিছু কাজ হচ্ছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন, সেখান থেকে আমরা কিছু করতে পারি কিনা, আমাদের ত্রিপুরা রাজ্যেও এই ধরনের কিছু কাজ করা যায় কিনা। আপনারা যেহেতু বড় করে কাজ করছেন, আপনারা তো আন্তর্জাতিক এতে, তো আপনি একটু আলোকপাত করুন যে কিভাবে সাধারণ মানুষের সাথে আপনারা কাজ করছেন। একটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয়ভাবে কিছু আপদ যেগুলো ছিল, মানে যেগুলো আমরা দুর্যোগ বলছিলাম, যে দুর্যোগগুলো স্থানীয়ভাবে দুর্যোগগুলো বেড়ে গেছে। যেটা বেড়েছে বাংলাদেশের সুন্দরবন অঞ্চল, পশ্চিমবাংলার সুন্দরবন অঞ্চলে লবণাক্ততা বেড়েছে জলবায়ু পরিবর্তনের কারণে। কেন হয়েছে? যে পৃথিবীর তাপ বেড়েছে, হিমবাহ যা ছিল গলেছে, কিছু গলেছে এবং যথেষ্ট পরিমাণে গলেছে। আবার আমরা পর্বতের চূড়ার বরফও কমে আসছে, তো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কিছুটা বেড়েছে, যে কারণে যেটা দেখা দিয়েছে যে উপকূলে লবণাক্ততা বেড়ে গেছে। এবং লবণাক্ততা বাড়ার কারণে খাবার পানির জলের যে সমস্যাটা হচ্ছে, এবং চাষের জলেরও সমস্যা হচ্ছে। তো স্থানীয় পর্যায়ে যেটা আমরা কাজ করছি এখন, যে বৃষ্টির জলটাকে কোনোভাবে ব্যবহার করা যায় কিনা। বৃষ্টির জল আটকে রাখছে কারণ প্রচুর বৃষ্টি হয়, হ্যাঁ, কিন্তু বৃষ্টির জল আটকে রাখারও একটা লিমিটেশন আছে। সমস্যা যেটা দাঁড়াচ্ছে যে প্রায় 7 মাসের মতো জল আটকে রাখা যায়, তারপরে জলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং জলটা ধরতেও হয় ঠিক ছাঁকনি ব্যবহার করে। তো ব্র্যাক যেটা করেছে বাংলাদেশে এক ধরনের ছাঁকনি যোগ করেছে, যে জল ধরার সময় যেন আমরা এইটা ছাঁকনি দিয়ে ধরি। তো এইটা হচ্ছে সুন্দরবনের পাশের বড় সমস্যাটাই হচ্ছে লবণাক্ততা। আর ফসল উৎপাদনের ক্ষেত্রে আমরা কিছু স্থানীয় প্রযুক্তির সঙ্গে আমরা কিছু আধুনিক প্রযুক্তি যোগ করেছি। স্থানীয় নলেজ যেটা ছিল, জ্ঞান যেটা ছিল, দক্ষতা যেটা ছিল, যে আমরা যেটাকে বলি মালচিং ত্রিপুরাতেও আছে, যে কচুরিপানা দেওয়া হয়, বিশেষ করে আলু যখন লাগানো হয় তখন কচুরিপানা দিয়ে। তো যেটা হয় যে সুন্দরবনের আশেপাশে এই ধরনের মালচিং করা হচ্ছে। মালচিংয়ের সুবিধাটা হলো যে রোদের কারণেই যখন লবণটা মানে বাষ্প হয়ে জল উপরে উঠে যাচ্ছে, লবণটা উপরে উঠে যাচ্ছে। ঠিক যেমন আমি মাটির উপরে কচুরিপানা রাখলাম, তারপর
নোনা অংশটা কচুরিপানার উপরে চলে আসে, মাটিটাতে নোনা কমে যায়। যে এই ধরনের কিছু প্রযুক্তি আমরা ব্যবহার করছি। আর স্থানীয় জনগণ কিছু প্রযুক্তি নিয়েছেন সুন্দরবনের পাশে। যেমন সুন্দরবনের পাশে এখন জল কিছুটা আমরা বলি দুধ নোনা জল বলি, যে কিছুটা নোনতা কিছুটা মিষ্টি জল, ওইগুলোতে বাটা মাছ চাষ করা যায়। আর ঘরের পাশেই ছোট্ট কলতলার যে পুকুর, আগে তো কলতলার পুকুরে কিছু করা হতো না, কিন্তু সুন্দরবনের পাশে ব্যাপক অঞ্চল জুড়ে এখন বিশেষ করে সাতক্ষীরা, কালীগঞ্জ, ওইদিকে কাকদ্বীপ সব মিলিয়ে এখানে আমরা মাগুর মাছের চাষ করা হচ্ছে। এবং একদম ছোট্ট আমাদের এই টেবিলটা যতটুকু, এরকম 8-2টা টেবিল বাড়ালে যতটুকু হবে এতটুকু স্পেসেও চাষ করা যাচ্ছে। যে এই ধরনের প্রযুক্তিগুলোকে আমরা প্রমোট করতে চাচ্ছি। খুব সুন্দর। আর অবশ্যই আমরা যেমন বাংলাদেশে জানছি আমাদের এই জলবায়ু পরিবর্তন, আমাদের ত্রিপুরা রাজ্যে একটা কথা যে সবসময় শোনা যায় যে রাবার এটা ভুল না ঠিক না, যে রাবারের মানে ব্যাপকভাবে লোকের রাবার গাছ লাগাচ্ছে এবং অন্য অনেক জঙ্গলের ক্ষতি হচ্ছে। এইটা কি আমাদের রাজ্যের জলবায়ুর উপর কোনো এফেক্ট করছে, বা এটাকে আটকানোর জন্য কি কোনো স্থানীয় স্তরে কিছু করার ব্যবস্থা কি মনে হয়? প্রথম কথা হচ্ছে আমাদের এখানে যে রাবার বা সেগুন বা বাঁশ বা নিম, আমি মনে করি মনোকালচার যেটাই হবে, যে ধরনের গাছই যদি আপনি করেন তারই একটা কার্বন সিকুয়েস্ট্রেশন লেভেল একটা লেভেলে স্ট্যাটিক হয়ে যায়, এবং যেই কারণে আবহাওয়াতে যে আমাদের এটা পরিবর্তন আসে। টেম্পারেচার যদি 27 থাকে এটাও যেমন ক্ষতিকারক, 27 থেকে যদি 20-এ নামে সেটাও ক্ষতিকারক। তো রাবাল বলে কথা নয়, যে কোনো মনোকালচারে এটা এফেক্ট হয়। তো এই জন্য এখন যেটা করা হচ্ছে, এখন কম্পোজিট এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রির কনসেপ্ট এসছে, যে কম্পোজিট এগ্রিকালচারের মধ্যে বলা হচ্ছে, দাদা যেটা বললেন যে অল্প কিছু জায়গার মধ্যে আমরা মাছ চাষ করছি, এরকম মাছ চাষের পাশাপাশি ফসল চাষ হচ্ছে, সবজির চাষ হচ্ছে, ফল চাষ হচ্ছে, এবং এতে কি হচ্ছে যে লোকাল যে নিডটা আছে সেটা লোকালি মিট করার চেষ্টা হচ্ছে। এতে আমাদের যে আউটফ্লো ফান্ড, যে একটা স্টেট থেকে টাকা বাইরে চলে যায়, যেমন ধরুন ডিম, মাংস, মাছ, এগুলো যদি বাইরে থেকে আপনি আনেন, আপনার লোকাল ইকোনমিতে যে সার্কুলেশন থাকার কথা তার একটা বড় অংশ বাইরে চলে যায়। ভারতবর্ষেই আছে, ভারতবর্ষেই থাকে, কিন্তু ছোট পেরিফেরিতে তার মুভমেন্ট কমে যায় এবং সেটা স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলে। তো এই জন্য যে কম্পোজিট ফরেস্টের যে কনসেপ্টটা, সেটার মধ্যে দেখবেন প্রচুর জায়গায় ফল গাছ লাগানো হচ্ছে, ফুল গাছ লাগানো হচ্ছে, মাছের চাষ করা হচ্ছে, যাতে লোকাল নিডটা লোকালি মিট আপ করা যায়। আজকে যদি আপনি 100 টাকা রোজগার করেন, আপনি যাতে এই 100 টাকাটা খরচা আপনি লোকাল মার্কেটে করতে পারেন। এবং এটাও কিন্তু ক্লাইমেট চেঞ্জকে কমব্যাট করা, যদি অ্যাডাপ্টেশনের কথা বলেন, অ্যাডাপ্টেশনে এটাও একটা টেকনিক। আপনি হয়তো আজকের দিনে এই টেম্পারেচার আজকে 38-37 চলছে, এই সময়ে বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে, কেউ কিনছে কেউ কিনছে না, কিন্তু এই ফুলকপিটা কিন্তু আগে একটা সময় ছিল ওটা বাইরে থেকে আসছে, ঠান্ডা অঞ্চল থেকে, বলা হতো শিলং থেকে আসছে, কিন্তু আপনি খবর নিয়ে দেখবেন আমাদের এখানেই ফুলকপির চাষ হচ্ছে। কেন হচ্ছে? এটাকে এইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, ওখানে টেম্পারেচারটাকে 10 ডিগ্রির নিচে রাখা হচ্ছে যাতে ফুলকপিটা ভালো করে হতে পারে। তো টেস্ট কি হবে না হবে, খাওয়া ভালো কি খারাপ সেটা আলাদা কথা, কিন্তু আমি যদি কেউ মনে করেন যে আমি ফুলকপি খেতে চাই, তার জন্য আমাকে শিলং থেকে আমাকে আবার নিয়ে আসতে হবে না, আমি এখানেই মার্কেটে পেয়ে যাচ্ছি। তো এতে কি হচ্ছে, এতে আমাদের লোকাল যে চাষিরা, আপনি দেখবেন যিনি ছোট ছোট বাজারে এটা একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, জয়ন্তবাবু ফলো করেছেন, আপনি বাজারে গেলে দেখবেন আগে যেটা হতো, একটা লোক আলু বিক্রি করছে তার কাছে আপনি আলু পাবেন, একটা লোক বেগুন বিক্রি করছে তার কাছে বেগুন পাবেন। আপনি এখন এমন একটা বাজারে যান, যে ওকে বলুন আমি তো সবজি নেবো, আপনি ওর দোকান থেকে আপনার ঘরে যা দরকার একটা দোকান থেকে আপনি নিতে পারেন যে কোনো বাজারে। ও কাঁচা লঙ্কা রাখছে, পেঁয়াজ বিক্রি করছে, ডিম বিক্রি করছে, চাইলে কলা দিয়ে দেবে, পাশের থেকে ফল দিয়ে দেবে। তার মানে হচ্ছে এটাই যে প্রত্যেকটা লোক অ্যাডাপটিভ বিহেভিয়ার নিয়েছে। কেন নিয়েছে? এটার অর্থনীতিতে আলাদা সংজ্ঞা আছে, কিন্তু ক্লাইমেট চেঞ্জের সেন্স থেকে যদি আমি দেখি, সেটাই একটা অ্যাডাপটিভ বিহেভিয়ার, যে আমাদের মধ্যে একটা অ্যাডাপটিভ বিহেভিয়ার চলে এসছে, যে মানুষের রিকোয়ারমেন্টটাকে আমি লোকালি ফুলফিল করতে চাই, এবং এটা জেনে বা না জেনে আমাদের কমিউনিটিতে সেটা স্প্রেড হচ্ছে।
ধন্যবাদ। এটা এটা দেখা যাচ্ছে এবং এটা ছাড়া উপায়ও নেই, এটা মানুষকে নিতেও হবে, কারণ আমরা তো চাইলেই আবহাওয়া পরিবর্তন বা জলবায়ু পরিবর্তন পারবো না কমাতে। এই জায়গাতে আমি একটু সেলিমের কাছে যাব। সেলিম আছো আমাদের সাথে? সেলিম, সেলিম কি রয়েছে? ওকে, সেলিম মুহূর্তে হয়তো একটু লাইনে এত দূর থেকে আসছে, আমরা দাদার কাছেই যাই। একটা খুব আজকে আগরতলাতে ভীষণ গরম ছিল সকালবেলাতে, সন্ধ্যাবেলাতে প্রচুর বৃষ্টি হলো ভালো। যখন কথা হচ্ছিল তখন সবাই একই কথা, যে আমাদের গাছপালা খুব কমে যাচ্ছে, রাস্তাঘাটে বাড়াচ্ছে, আগরতলায় বিভিন্ন রাস্তা বাড়ছে, তার জন্য অনেক গাছ কেটে ফেলা হচ্ছে বিভিন্ন জায়গাতে। এই গাছ কেটে ফেলা হচ্ছে, এটা আমরা সাধারণ মানুষ, আমরা যারা এই কথা বলি তারাই এটা। এবং আমি একটা অদ্ভুতভাবে লক্ষ্য করছিলাম যে অন্য কান্ট্রিতে, আমাদের ইন্ডিয়াতে ডেটা বলছে যে একটা লোকের জন্য 29টা গাছ, 29, কিন্তু কানাডাতেই সেটা দেখা যাচ্ছে যে 10,000-এর ওপর গাছ একটা লোক পিছু। তো এই যে গাছের সংখ্যা, এবং আমাদের সামনে 5 জুন আসছে বিশ্ব পরিবেশ দিবসে আমরা যাই করি না করি একটা কাজ অন্তত করি, যে গাছ লাগাতে হবে। কি গাছ লাগাচ্ছি কোনো কথা নেই, আমরা সেই ছোটোবেলা থেকে দেখেছি ইউক্যালিপটাস গাছ লাগাতে হবে, সোনাঝুরি গাছ লাগাতে হবে, এবং আর খুব ভালো করে জানে যে শান্তিনিকেতন সোনাঝুরি একটা বিখ্যাত জায়গাই হয়ে গেছে, সোনাঝুরি গাছ লাগাতে হবে। গাছ লাগানো হচ্ছে, তারপর গাছে জল কে দেবে, গাছ থাকবে কি থাকবে না, কোন গাছটা এটার সাথে চলবে কোনো ঠিক নেই, কিন্তু গাছ লাগাতে হবে। আচ্ছা, এই যে আবহাওয়া পরিবর্তনে আপনারা যেহেতু এইগুলো নিয়ে কাজ করছেন, এই গাছ লাগানোটাই কি জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় একমাত্র রাস্তা, কি মনে হয়? একটা জিনিস হচ্ছে যে আমরা যদি বলি যে জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে, এটা হচ্ছে বায়ুমণ্ডল গরম হয়ে গেছে। যে বায়ুমণ্ডলে যে কয়টা গ্যাস তাপমাত্রা ধরে রাখতে পারতো, ওই তাপমাত্রা ধরে রাখার ওরা পরিমাণে বেড়ে গেছে। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, মিথেন বেড়ে গেছে, তো নাইট্রাস অক্সাইড বেড়ে গেছে। তো প্রশ্ন দাঁড়াচ্ছে যে হ্যাঁ, আমি যদি গাছ লাগাই তাহলে কি হবে, যে গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেবে। কিন্তু আমরা তো যেটা করেছি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের তো আরও বেশি কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি। তো বিষয়টা আসলে পরিকল্পিতভাবে হতে হবে। হ্যাঁ, গাছের একটা বড় ভূমিকা আছে। গাছ লাগালে অবশ্যই আমাদের গ্রিন হাউস গ্যাস কিছুটা শোষণ হবে এবং যথেষ্ট পরিমাণে হবে। কিন্তু আমরা যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, আবার একই দিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, মিথেন দিচ্ছি, নাইট্রাস অক্সাইড দিচ্ছি, আবার গাছ লাগাচ্ছি, তখন তো একটা ব্যালেন্স আনা যাবে না। তবে একটা জিনিস সত্য, যে পৃথিবীতে গাছ কমে গেছে, গাছ লাগাতে হবে। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, যেটা বলছিলাম আমরা আজকের আলোচনায়, যে স্থানীয় পর্যায়ে কি করা যায়, স্থানীয় পরিবেশ এবং প্রতিবেশটাকে মেনে নিয়েই করতে হবে। গাছের সংখ্যাও যদি আমরা বলি যে একজনের মাথা পিছু কতটা গাছ হবে, এটা তো নির্ভর করছে স্থানীয় প্রতিবেশের উপর। যে ভারতবর্ষের গাছের ধরন আর কানাডার গাছের ধরন তো এক না। ওই প্রেক্ষাপট চিন্তা করলে হ্যাঁ, আমাদের যদি একটা বট গাছ থাকে মাথা পিছু, তাহলে তো পৃথিবীতে আর গাছেরই দরকার নেই, যে পরিমাণ আমাদের বট গাছ। তো একটা হচ্ছে যে পরিকল্পনা, স্থানীয় উন্নয়নকেও বাদ দেওয়া যাবে না, ঠিক, কিন্তু উন্নয়নটা যেন লাক্সই উন্নয়ন হয়। হ্যাঁ, যে আমরা দেখা যাচ্ছে যে এমন একটা গাছ কেটে ফেলছি যেটা তার একটা হেরিটেজ ভ্যালু আছে, সেই ক্ষেত্রে তো রাস্তা একটু মোড় ঘোরানো যেতেই পারে। আবার একটা দেখা গেল যে না, রাস্তাটাকেও এমন করা যাচ্ছে না যে অন্য দিক দিয়ে সরানো যাচ্ছে না, অনেক গাছ কাটা পড়ছে, তখন তো কাটতেই হবে। কিন্তু সেই ক্ষেত্রে তাৎক্ষণিক বিকল্প একটা চিন্তা করতে হবে, যেন আমরা আবার বনায়নটাকে ওই রকম সুন্দর করে নিতে পারি। একটা উন্নয়নকে ওই বিশ্লেষণটা করতে হবে স্থানীয় প্রেক্ষাপট থেকে এবং স্থানীয় জলবায়ুর বিষয়টাকে ভেবে নিয়ে। ঠিক। সেলিম, তুমি কি আছো? তোমাকে কি সেলিম, ডক্টর সেলিম? ওকে, সেলিম তুমি আমাদের শুনতে পাচ্ছ? ওকে, নেটওয়ার্ক অবশ্যই একটা বিষয়। এই জায়গাতে আমি আবার পরবর্তীতে বিশ্বদু ভট্টাচার্যের কাছে আসতে হবে, যে
আমরা ছোটবেলা থেকেই বা এখানে ত্রিপুরাতে বিভিন্ন পরিবেশ বিষয়ে এবং বেশ বড় একটা ভূমিকা গ্রহণ করে ছোটবেলা থেকেই স্কুলের বাচ্চারা যাতে এই পরিবেশের সাথে যুক্ত হতে পারে, তারা সচেতন হতে পারে, কারণ ভবিষ্যৎ প্রজন্ম তারাই এখান থেকে এটাকে একটা নেবে। এবং এখানে চেষ্টাও করা হয়েছে যে সিলেবাসের মধ্যে কি করে পরিবেশ ব্যাপারটাকে আরও বেশি গুরুত্ব দেওয়া যায়, পরিবেশ শিক্ষা ব্যাপারটা। এবং আমি দেখছিলাম যে তাপসদাও একটা ভালো বই লিখেছে যে স্কুলের বাচ্চাদের জন্য যে জলবায়ু পরিবর্তন সম্বন্ধে তার যেটার জন্য বলছি যে যেহেতু জলবায়ু পরিবর্তন এবং এখানে একটা কথা চলে এসছে টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইউনাইটেড নেশনের, তার মধ্যে ক্লাইমেট চেঞ্জ একটা বড় ইস্যু যেটা নিয়ে সবাই আলোচনা করছে। সেই জায়গাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে এটার সাথে যুক্ত হবে, এটার সাথে আরও বেশি বেশি করে তারা রেসপন্সিভ হবে, তারা কিভাবে দায়িত্ব নেবে, এইটা যদি একটু রেখাপাত করেন। আমি জাস্ট তাপসদা যেখানে শেষ করলেন সেখান থেকে একটু শুরু করি। উনি খুব সুন্দরভাবেই বলেছেন যে গাছ তো লাগানোই উচিত। আমি তাপসদা যে কথাটা ছেড়ে গেছেন আমি সেই কথাটা বলি যে উনি বলেছেন কার্বন ডাইঅক্সাইড শুধু বাড়ছে ইন্ডাস্ট্রি থেকে, গ্রিন হাউস গ্যাস তো 6-7টা গ্যাস আছে। আপনি গাছ লাগিয়ে কার্বন ডাইঅক্সাইডটাকে কন্ট্রোল করলেন, আপনি সালফারের যে অক্সাইডগুলো আছে, নাইট্রাস অক্সাইড আছে, মিথেন আছে, এদেরকে আপনি কি করে কন্ট্রোল করবেন? গাছকে এগুলো কন্ট্রোল করতে পারে? এটা পারে না। তাহলে কার্বন ডাইঅক্সাইড অবশ্যই একটা বড় কম্পোনেন্ট, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পাশাপাশি এবং আপনি যদি কার্বন ডাইঅক্সাইডের কথা বলুন, এবার যদি আমি জয়ন্ত যেই কথাটা বললো যে আমি কার্বন ডাইঅক্সাইড গাছ লাগানোর নাম করে আমি নিম গাছ লাগিয়ে দিলাম মাইলের পর মাইল, তাহলে কি কার্বন ডাইঅক্সাইডের সিকুয়েস্ট্রেশন লেভেল ঠিক থাকবে? এখানে আমার কম্পোজিট ফরেস্ট্রি করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে উন্নয়ন, টেকসই উন্নয়নের কথা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলেন, এই ক্ষেত্রে আমি বলবো যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে মডেলটা সেটা আমাদের ফলো করা উচিত। এশিয়াতে এটা আমার মনে হয় সেটা আমরা ঠিকঠাক ফলো করি না। ওখানে কি হয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পরিকল্পনা গ্রহণ করা হয় 10 বছর ধরে, এইদিকে একটা রাস্তা তৈরি করা হবে, 10 বছর ধরে পরিকল্পনা চলে, আর এটার এক্সিকিউশন হয় 3 বছরে। আমাদের দেশে, এশিয়ার দেশগুলোতে বা আফ্রিকায়, সেলিমদা বলতে পারবেন, শুনছেন হয়তো, আমাদের এখানে ঠিক উল্টোটা হয়। আমরা 3 বছর ধরে পরিকল্পনা করি আর 10 বছর ধরে এটাকে ইমপ্লিমেন্ট করি। তো 3 বছরের পরিকল্পনায় আমাদের যেই ভিশন নিয়ে আমরা এগোই সেটা 10 বছরে পাল্টে যায়। আজকে যদি আমার 100 বছরের পুরানো একটা গাছকে কাটতে হয়, আমি 10 বছর আগে থেকে যদি প্ল্যান করে রাখি এই গাছটাকে আমাকে কাটতে হবে, তার বিকল্প গাছ আমি লাগাতে পারি, সেই প্রজাতির গাছটাকে আমি অন্য জায়গায় প্ল্যান করতে পারি। আমি এটা না করে আমি 6 বছর, 7 বছর, 8 বছর পুরানো একটা প্ল্যানকে আমি আজকে এসে ইমপ্লিমেন্ট করছি, এবং এই 8 বছর কিন্তু আমি চুপচাপ বসেছিলাম। তো শুধু গাছ কাটার কথা আমি বলবো না, আমি বলবো যে কোনো উন্নয়নমুখী কর্মসূচি নেওয়ার আগে তার পরিকল্পনাটাকে দীর্ঘমেয়াদী করুন, আর তার যে ব্যবহারিক রূপটা কম সময়ের মধ্যে করুন। যদি করেন তাহলে আমার মনে হয় আমরা যে ইউনাইটেড নেশনস যে আমাদেরকে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেট করে দিয়েছে তার যে আক্ষরিক এবং যে ব্যবহারিক প্রয়োগ সেটা সঠিক হবে। ঠিক। সেলিম বোধহয় এখন আবার আমাদের সাথে যোগাযোগ করতে পেরেছে। সেলিম, তুমি আছো? ঠিক আছে। আমরা মাঝে তুমি শুনেছো বোধহয় যে আমরা দুটো বিষয় নিয়ে আগিয়েছি, সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন হয়তো আমাদের হাতের মধ্যে নেই, কিন্তু স্থানীয়ভাবে মানুষ কিভাবে এটাকে করছে। তো তুমি যদি আমাদের আফ্রিকার একটা বড় ইস্যু, আফ্রিকা মানেই আমরা জানি দুটো বিষয় থাকেই, একটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স, প্রচুর গাছ দেখি, এবং তার সাথে বিভিন্ন ধরনের ট্রাইবাল বা আমাদের ক্ষেত্রে জনজাতি, কিন্তু সেটা ইন্ডিজিনিয়াস পিপল, তাদের মধ্যে কিছু নির্দিষ্ট মেথড আছে পরিবেশের সাথে তারা যেহেতু একসাথে যুক্ত থাকে। তো এই ধরনের বিষয়গুলো, এবং আমাদের রাজ্যেও একই অবস্থা, আমাদের এখানেও প্রায় 1/3 জনজাতিরা আছেন, সেখানেও আমাদেরও এখানে প্রায় 69% ফরেস্ট আছে। তো তার ফলে তোমার ওখানে কি অভিজ্ঞতা যে ওখানকার মানুষ কিভাবে, সাধারণ মানুষ, আমি শুধু সরকারের উপর দায়িত্ব বলছি না, সাধারণ মানুষ তারা কি ধরনের নিজেদেরকে অভিযোজন করছে বা মানিয়ে নিচ্ছে বা কি ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে, সেটা যদি তুমি কিছু আমাদেরকে শেয়ার করো, যেটা আমরা এখানেও করতে পারি। ধন্যবাদ অধ্যাপক জয়ন্ত
আহ, আমরা আন্তর্জাতিক বাস বিয়ের উন্নয়ন সংস্থা বাস এবং এর সঙ্গে জড়িত লোকে আমরা কাজ করছি। এখানে আমরা তিনটে জিনিসের উপর ফোকাস করছি। প্রথম ইউজ অ্যান্ড রিউজ। আমাদের লোকাল কমিউনিটি যারা আমরা এখানে ট্র্যাডিশনাল বলি, যেটা চিফ, ট্রাইবাল চিফ, তারা এইগুলোকে প্রোটেকশনের জন্য বেসিক্যালি এখানকার যে মেন সমস্যার মধ্যে একটা আছে সেটা হচ্ছে ক্লিন এনার্জি। লোক এখানে গ্যাস এবং একটু অনেক 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 কস্ট। যদি দেখি আমাদের ইন্ডিয়ায় যদি একটা সিলিন্ডারের 200 টাকা হয়, এখানে এটা একটা সিলিন্ডারের সেম গ্যাসের দাম 6,000-এর নিচে নাই। তো গ্যাস মানে একটা কুকিং এনার্জি একটা এবং চ্যালেঞ্জ, যার জন্য আমরা লোকাল লেভেলে আমরা বাসকে প্রোডাকশনের ব্যবস্থা করছি এবং প্রত্যেকটা হাউস গ্রামের প্রত্যেকটা লোকজন বাড়িজন জানে বাস এবং সেটাকে এবং এটাকে ইউজ করে, সেটাকে চারকোলে প্রোডাকশন করলো এবং চারকোলে রূপান্তরিত করার পর সেটাকে ক্লিন ব্যবহার করলো এবং যেটা ওয়েস্ট করলো ওইটাকে আবার তারা যে বায়ো ফার্টিলাইজার তারা ইউজ করছে। এবং এটা লোকাল ইনিশিয়েটিভের মধ্যে আরো কিছু কিছু জিনিস যেগুলো আমরা পাই, তার মধ্যে টেকনোলজি ট্রান্সফার, সাউথ নলেজ ট্রান্সফার আজকে প্রভাব বিস্তার করেছে, যাতে যে স্টাডিজ আছে। কিছুক্ষণ আগে আমাদের আমার একজন প্যানেলিস্ট বলছিলেন ডক্টর টেকনোলজি কিভাবে এটা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি মানুষ যেতে পারে এবং সেটা গ্রহণ করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সরকারের তরফ থেকে সেটি ভীষণভাবে না, ইথিওপিয়া গভর্নমেন্ট লিগাসি প্রোগ্রাম বলে এবং সেটা প্রতি বছর 1 মিলিয়ন ট্রি তারা করছে। সেটা শুধু একটাই প্লান্টিং এবং ডিফারেন্ট প্লান্টিং মেটেরিয়াল, যাতে সবারই ব্যবহার তারা সেই প্লান্টিং থেকে সেটা করতে পারে। 2 নম্বর জিনিসের উপর আমরা লক্ষ্য করছি গ্রামের দিকে, যেটা যে লোকাল যে ট্র্যাডিশনাল চিফ, এখানে বেসিক্যালি ক্ল্যান বেশি বলছিলেন যে আমাদের ওইখানে প্রত্যন্ত আদিবাসী বা যারা আছে ওই রকম এখানেও আফ্রিকার মধ্যে হচ্ছে এবং সেই যে চিফ আমরা তাদের সাথে আমরা কাজ করি এবং তার লোকাল লেভেলে পরিকল্পনা করার জন্য, যেটা আমরা শিপট্রিবিউটারি বলি, হিসাবে ওনাকে আমরা আলাপ আলোচনা করে পরিকল্পনাগুলোই আমরা নিই। 2 নম্বরে এখানে বেশিরভাগ তারা লোকেশনাল যে হাউজিং আছে তার উপর কাজ করছে এবং সরকার তরফ থেকে এবং বিভিন্ন যেগুলো উন্নয়ন সংস্থা আছে মেটেরিয়াল আছে এগুলোর উপর ফোকাস করে এখানে হাউজিং এর উপরে ঘর বাড়ি এবং করার ব্যবস্থা করছে। লোকজনের মধ্যে যেগুলো যারা ক্ল্যানের চিফ, ওনার ক্যাপাসিটি বিল্ডিং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদের পাবলিক অ্যাওয়ারনেস বিল্ডিং করছে এবং লাইভ ডেমনস্ট্রেশন এবং যে ডেমনস্ট্রেশনের মধ্যে যে ওনাদের ফিল্ড হয় যাতে তারা কুইকলি অ্যাডাপ্ট করতে পারে এবং সেই সঙ্গে যে জল ব্যবস্থা, এখানে নতুন নতুন টেকনোলজির মধ্যে যে বাসের বড় ওয়ার রিজার্ভার, কারণ আমরা ওখানে বাসের এই ওয়াটার আমরা জল সংরক্ষণের জন্য ব্যবহার করি, সেরকম এখানে বিভিন্ন জায়গাতে জল সংরক্ষণ করে ছোট ছোট যেটা মাই ইরিগেশন আমরা বলি যেটা, কিন্তু সেটা একটু অন্য ধরনের, কিন্তু এই বিভিন্ন স্কিমস এবং প্রকল্প যেগুলোর মধ্যে মনোবল বৃদ্ধি পায়
এবং বর্তমান সিচুয়েশনের সঙ্গে ওনারা তৈরি, এবং তার জন্যই লোকে এই ক্ল্যান এবং এবং যারা উপজাতি ডিফারেন্ট যে চিফ আছে ওনারা বহুত প্রোটিভ রোল পালন করছে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনের জন্য। বিশ্বন্দুর কাছে আসবো যে ওখানে যেমন সেলিম বা বাকিরা চেষ্টা হচ্ছে সেলিমিনদের ব্যাম্বু বা বাঁশ একটা বড় ক্লাইমেট চেঞ্জের জন্য একটা হাতিয়ার হচ্ছে। আমাদের দেশে রিসেন্টলি প্রাইম মিনিস্টার থেকেও একটা লাইফ বলে একটা হচ্ছে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, অর্থাৎ আমরা যে সাস্টেনেবল কনজামশনের কথা হচ্ছে, আমরা যদি আমাদের একজনের একটা গাড়ি থাকলে দুটো গাড়ি, একটা মোবাইল থাকলে আরও 4টে গাড়ি, আমাদের জামা প্যান্ট যেটা, তো সাস্টেনেবল কনজামশন এবং এনভায়রনমেন্ট একটা বড়, এবং সেখানে বলা হচ্ছে যে হয়তো সেই আবার গান্ধীজির কথাই যে আমরা যদি যত বেশি এটার দিকে আমাদের লাইফস্টাইলটা যত কমাতে পারবো। এখন লাইফস্টাইলটা একটা কথা, এবং এই ক্লাইমেট চেঞ্জের জন্য এটাকে একটা মিশন হিসেবেই নিয়েছে ভারতবর্ষে, অন্য দেশের কাছেও এটা পৌঁছে দিয়েছে। রিসেন্টলি আমরা G20-তে দেখছিলাম, G20-তে এটা একটা বড় ইস্যু ছিল যে কি করে লাইফস্টাইলটা নিয়ে কাজ করা যায়, এবং এখন এটাকে একটা সাবজেক্টও করে এসছে, লাইভ ইকোনমিও আসছে। সো লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, তো এই লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টটা অনেকের কাছেই হতে যাচ্ছে না, কিন্তু এটা হয়তো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো আমার প্রশ্ন এখানেই যে আমরা সাধারণ মানে সরকার ছাড়াও, আমি বারবার এই জায়গাটা আসছি যে সরকারের মতো তো করছে, আমাদের লাইফস্টাইলের সাথে এই যে ক্লাইমেট চেঞ্জের বিষয়টাকে দেখা হচ্ছে, এইটার জন্য আমাদের কি ধরনের করা দরকার বা কি করা উচিত, কি মনে হচ্ছে? দেখুন, প্রবলেম তো ওয়াইড স্প্রেড, এটা তো প্রবলেমের কথা বলে তো শেষ করা যাবে না। কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমরা আধুনিক যে সমাজ ব্যবস্থার কথা বলছি, আমরা মূলত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে কপি করছি। তো ইউরোপ আমেরিকাতে যেই ঘটনাগুলো বা যেই জীবনযাত্রা ওরা গত 25 বছর ধরে চালিয়ে আসছে, এটা আমরা এখন কপি করার চেষ্টা করছি, যেই কারণে আমাদের প্রবলেমটা বাড়ছে। তো একটা কথা বলা হয় যে এরা হিস্টোরিক্যালি এরা ইমিশন করেছে, বাড়িয়েছে, তাপমাত্রা বাড়িয়েছে, যার সাফারার আমরা, হয়তো বা তাই। কিন্তু কথা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে প্রথম যেই জিনিসটা আসে সেটা হচ্ছে ব্যক্তিগত স্তরে যেমন হবে, সেই সঙ্গে সরকারের কিছু নীতিগত সিদ্ধান্তও দরকার বলে আমি মনে করি। আমি একটা ছোট্ট ঘটনা বলি, এটা আপনাদের প্রত্যেকেরই হয়তো মনে ধরবে, যে আপনি যদি একজন ছোট্ট এন্টারপ্রেনার হন, আপনি যদি ব্যাংকে যান লোনের জন্য, আপনাকে এত কাগজ দিতে হবে, এত কোয়েরি রিপ্লাই দিতে হবে, এত কিছু করতে হবে, যার জন্য আপনি হয়তো একটা সময়ে ব্যাংকে যাওয়া বন্ধ করে দেবেন যে আমার লোনের দরকার নেই, আমি ব্যবসা করব না। কেউ যদি বলে আমি একটা গাড়ি কিনবো, ওকে 0 ডাউন পেমেন্টে গাড়ি প্রোভাইড করছে ব্যাংক। তো এখানে তো আমাদের পলিসি ডিসিশন দরকার যে আমরা গাড়ি ব্যবহারটা এখন স্যাচুরেশন পয়েন্টে চলে এসেছি, আমরা পাবলিক ট্রান্সপোর্ট ডেভেলপ করব, যাতে মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে একসঙ্গে কমিউনিটি ভেহিকেল ব্যবহার করে, যেটা সবসময় ছিল। এতে সুবিধা হচ্ছে রিস্ক কম, কনজেশন কম, পলিউশন কম, ইমিশন কম, এবং আমাদের জীবনের যে সৌন্দর্য সেটা অনেক বেশি। আমরা 5টা লোক যদি একসঙ্গে ট্রাভেল করতে পারি, আমাদের মধ্যে যে বন্ধুত্ব হবে, আমাদের মধ্যে যে সম্পর্ক হবে। ওয়েডনেসডে সিনেমাতে আমরা দেখেছিলাম, যেখানে নাসিরুদ্দিন শাহ বলছেন, ছেলেটাকে আমি চিনি না, কিন্তু প্রতিদিন ট্রেনে যেতে যেতে তার সঙ্গে দেখা হয়েছে, এই লোকটি মারা গেছে। এই যে আত্মীয়তার সম্পর্ক হয়, এই জিনিসটাকে আমার মনে হয় তুলে আনা উচিত। প্লাস আরেকটা জিনিসও মাথায় রাখা উচিত, যে আমরা যেভাবে ওয়েস্টার্ন ফুডের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, যেমন অ্যাডিকটিভ সল্ট, যেমন চিপস, এগুলো কিন্তু আপনি চিপসের মধ্যে আপনি আগুন লাগিয়ে দেখবেন, প্লাস্টিকে আগুন লাগালে যেরকম হয় সেরকম হচ্ছে। আপনি কোকাকোলা বা এইরকম রঙিন পানীয়কে আপনি আগুনে তাপ দিতে থাকুন, দেখুন এটা আলকাতরা হয়ে যাবে। এখন তার মানে কি এটাকে খারাপ? আমি খারাপ বলিনি, আমি বলছি আলকাতরার মতো হবে মানে এটা আলকাতরা নয়, প্লাস্টিকের মতো হবে মানে প্লাস্টিক নয়। সেটা থেকে আপনি বুঝতে হবে, আজকে যদি আপনি একটা সবজিকে সিদ্ধ করেন, সেটাকে কোনোদিন আপনি আলকাতরার মতো সলিড ম্যাটেরিয়াল পাবেন না। তো আমরা পিৎজা খাই, ডোমিনোস খাই, যাই খাই, আমাদের এই হ্যাবিটটা তো করা উচিত যে আমরা যেহেতু লোকাল এনভায়রনমেন্টে বেঁচে আছি, তো লোকালি অ্যাভেলেবল জিনিসটাকে খেয়েই আমাদের বাঁচতে হবে, কারণ লোকাল অ্যাডাপটিভ বিহেভিয়ার আমার মধ্যে ডেভেলপ করতে হবে। আর জীবনশৈলীর পরিবর্তনের কথা জয়ন্তবাবু যেটা বললেন, অত্যন্ত ভালো কথা, যে আমরা আমাদের মধ্যে চাহিদা অনেক বেড়ে গেছে। চাহিদা বাড়ার কারণ হচ্ছে আমাদের চারদিকে এত আনন্দ উল্লাসের হাতছানি, যেটা থেকে আমরা সবাই বেরিয়ে আসতে পারছি না। তো
এই জন্য যেটা করা উচিত আমার মনে হয় সেটা হচ্ছে স্কুল লেভেলে যদি আমরা এটাকে ইনফিউজ করতে পারি, শুধু খারাপ জিনিসগুলি নয়, যে এর ভালো দিকগুলি যদি আমরা উঠাতে পারি একবার, যে আমি যে পরিমাণ ওয়েস্ট তৈরি করছি, আমি একটা শার্ট কিনছি, একটা শার্ট পরার পরে আমি হয়তো 1 বছরে আর এই শার্টটাকে পরারই সুযোগ পাচ্ছি না, যে আমি এত শার্ট এত জামা কাপড় আমার, আমি একটা শার্ট পরেছি একদিন, এটা হয়তো 1 বছর পরে আরেকবার পরার চেষ্টা হলো। এতে কি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাড়ছে, এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাড়ার মানে হচ্ছে একটা কথা ঠিক যে লেবার ইকোনমি গ্রো করছে, কিন্তু আপনাকে কম্পেয়ার করতে হবে লেবার ইকোনমিতে আমি যা কন্ট্রিবিউশন দিচ্ছি তার চাইতে বেশি কন্ট্রিবিউশন আমি হয়তো পলিউশন করে দিচ্ছি। ঠিক। এখন এই জায়গাটাকে ব্যালেন্স আমরা কিভাবে করতে পারি, এবং আমার মনে হয় একাডেমিক ইনস্টিটিউশনগুলোতে আমাদের এই প্রচারটা নিয়ে যাওয়া উচিত। ঠিক। এবারে অনেকক্ষণ ধরে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং অনেকগুলো দিক আমরা ধরাচ্ছে, যদিও 1 ঘন্টা এই এত বড় একটা বিষয় নিয়ে আলোচনা করা এবং সমস্ত দিকগুলো নিয়ে রেখাপাত করা সম্ভব নয়। তবু প্রায় শেষের দিকে আমাদের কিছু জায়গায় যেটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, আমি তাপসবাবুকেই বলবো যে আপনার মতামত শেষের দিকে এসে, যে আমাদের এই যেটা আমাদের টপিক আজকে যে স্থানীয় উদ্যোগ আমরা কি কি বিষয় নিতে পারি, স্থানীয় স্বায়ত্তশাসন বা আমাদের লোকাল বডিজ যারা রয়েছে তারাও যদি হয়, বা সাধারণ মানুষ তারা, বা আপনি যে লেভেলেই ভাববেন না কেন, যে আমরা কি করতে পারি যদি আমাদের কয়েকটা, এবং সেটা অবশ্যই বাংলাদেশে থেকে আমরা কিছু শিখতে পারি, বা আপনি বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে যান এই বিষয়গুলো নিয়ে, তো সেখান থেকে যেটা আমাদের ত্রিপুরার জন্য আমরা কিছু গ্রহণ করতে পারি, এই ধরনের আপনি যদি একটু আলোকপাত করেন। একটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন ধরনের অভিযোজন প্রক্রিয়া আছে। তো অভিযোজন প্রক্রিয়াগুলো থেকে আসলে পরস্পরের কাছ থেকে জানা। হ্যাঁ, এখন হচ্ছে যে বাংলাদেশে কিছু কিছু ভালো উদাহরণ আছে, ভারতবর্ষে আছে, বাইরেও আছে, যে আমরা কিভাবে অভিযোজন করছি। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন আমার ওই অভিযোজন প্রযুক্তি আমি যেটা গ্রহণ করতে যাচ্ছি এইটা আমার স্থানীয় প্রতিবেশের হয়। যেমন আমাদের বাংলাদেশে এক ধরনের ফ্লোটিং মানে ভাসমান এক ধরনের চাষ পদ্ধতি আছে, এটা খুব ফেমাস। তো এইটা আসলে আমাদের বিল অঞ্চলের চাষ পদ্ধতি, এটা কখনোই আমাদের হাওড় অঞ্চলের না। আচ্ছা, একটা বিষয়ে যেটা হয়েছে আমরা ভুল করছি, যে আমরা একই ধরনের চাষ পদ্ধতি দেশের বিভিন্ন অংশে করতে চাচ্ছি, যেটা ওই প্রতিবেশের জন্য না। হ্যাঁ, আমরা যদি এখানে খোঁজ নেই যে ত্রিপুরার সিঙ্গার বিলেও এক ধরনের ভাসমান চাষ পদ্ধতি ছিল, যে ছোট করে কচুরিপানা দিয়ে অনেকটা একটা হাড়ির মতন হতো আর কি, যে একটা কড়াই ভেসে থাকলে যেরকম হয় এইরকম আকারে করা হতো, এটা ছোট। হ্যাঁ, এখানে তো লাউ গাছ লাগানো হতো সিঙ্গার বিলেও ভাসমান অবস্থায়। তো এইটা হচ্ছে স্থানীয়ভাবে, যে আমরা যেটা চাইবো যে হ্যাঁ, এই জ্ঞানটা বাংলাদেশ থেকে আসুক, আফ্রিকা থেকে আসুক। সেলিম ভাই কথা বলেছেন যে আফ্রিকার বাস সম্প্রসারণ নিয়ে, তো খেয়াল রাখতে হবে যেন এটা স্থানীয় পর্যায়ের স্থানীয় পরিবেশকে অবশ্যই পরিবেশের জন্য ক্ষতি করবে না, এবং পরিবেশের জন্য একটা বেনিফিট তৈরি করতে পারবে, যেটাকে জাপান এখন খুব বলছেন নেচার প্লাস, যে প্রকৃতিকে আমি বাঁচাবো, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করব, এবং একই সঙ্গে প্রকৃতির উন্নয়নেও কিছু কাজ করব। আরেকটা বিষয় আমি অবশ্যই যেটা চাইবো, আমরা বাংলাদেশে এখন খুব বহুল ব্যবহৃত শব্দ লোকালি লেড অ্যাডাপ্টেশন, যে স্থানীয় মানুষের দ্বারা, স্থানীয় জনগণের দ্বারা যে অ্যাডাপ্টেশন প্রক্রিয়াটার পরিকল্পনা করা হবে, বাস্তবায়নেও স্থানীয় জনগণ থাকবেন। যে বিষয়টা এরকম না যে আমরা কেবলমাত্র স্থানীয় সরকার থাকছেন, যে সাধারণ মানুষের ওখানকার উপস্থিত থাকতে হবে। তাতে করে যেটা হয় যে বৈষম্যটা কমবে মানুষের মধ্যে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকি যেটা হচ্ছে যে বৈষম্য বেড়ে যাবে মানুষের মধ্যে। যেখানেই জলবায়ু পরিবর্তন আঘাত এনেছে সেখানেই মানুষের মধ্যে বৈষম্য বেড়ে গেছে। এইটা যেন আমরা হতে না দিই। আর একটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় জ্ঞান রয়েছে, জ্ঞানটাকে স্থানীয়ভাবে প্রয়োজন হলে আমি আমার জ্ঞানের একটা স্থানীয় অভিযোজন করতেই পারি। যে জ্ঞানটা বাংলাদেশের উপকূলে কাজ করছে সেটা ত্রিপুরার লাগোয়া ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করবে না। আবার ত্রিপুরায় যেটা কাজ করছে হয়তো এটা
আসামে কাজ করবে না, কারণ প্রতিবেশগুলো আলাদা, কিন্তু মূল ফর্মুলাটা তো এক। আমরা যেন ঠিক ওইভাবেই ভাবি, তাহলেই হয়তো আসলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা এগিয়ে যেতে পারবো। ঠিক। বিশ্বন্দুর কাছে শেষে আসবো কনক্লুশনের জন্য, একেবারেই শেষের দিকে। সেলিম, তুমি কি আরেকবার আসবে আমাদের সাথে? সেলিম, আছো তুমি আমাদের সাথে? ওকে, গুড। কারণ তোমাকে এই কারণেই বলবো যে তুমি যেগুলো শিখছো ওখানে বা দেখছো বিভিন্ন জায়গাতে, রিসেন্টলি তুমি ইউরোপিয়ান ব্যাম্বু কংগ্রেসেও গেছিলে জার্মানি, এবং গত কাল পরশু যেটা হয়ে গেল ফার্স্ট আফ্রিকান ব্যাম্বু কংগ্রেস, যেটাতে আমরাও ছিলাম অনলাইনে। তো এই যে কারণ এটাই এই কারণে বলছি যে আগে আমরা বাঁশটাকে আমরা একটা ভাবতাম যে আমাদের অর্থনৈতিকভাবে বিশেষ করে হাতের জিনিস তৈরি করা এবং সেটা বাজারজাত করা এইটার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন পৃথিবী জুড়ে বাঁশটাকেই একটা বড় মাধ্যম ধরা হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের মোকাবিলার জন্য। তো তোমার মতামতে আমাদের ত্রিপুরাতেও এটা ট্র্যাডিশন, প্রায় আমাদের 19 ধরনের বাঁশ পাওয়া যায়, এবং তুমি যেহেতু এখান থেকেই গেছো, তুমি দুটোকেই দেখতে পাচ্ছ। আমি তোমায় বলবো যে আমাদের জন্য কিছু তোমার মূল্যবান সাজেশন কি হতে পারে, যাতে করে এই বাঁশটাকে আমরা কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় কিছুটা কাজে লাগাতে পারি। আবার আবার আমি যেটা দেখছি এটা যে পার্থ কিছুক্ষণ আগে বলছিলেন যে কিভাবে লোকালাইজ করতে পারি টেকনোলজিকে, যে গুড যেখানে যেখানে আছে যেটা, এবং নেচার বেস সলিউশন, যে বিভিন্ন জায়গাতে যেগুলো ভালো ভালো কাজ হচ্ছে, যেটাকে নেচার বেস আমরা সলিউশনকে আমরা করতে পারি, এবং সেটাকে স্কেল আপ করা, এবং একটা পঞ্চায়েত থেকে আরেকটা পঞ্চায়েত, আরেকটা পঞ্চায়েত থেকে আরেকটা পঞ্চায়েত, এবং একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্ট, একটা ব্লক এবং যে ভিলেজ কমিউনিটি আছে, আমাদের বেস্ট প্র্যাকটিস বিভিন্ন জায়গাতে দেশ হোক, আফ্রিকা হোক, ইউরোপ হোক, বিভিন্ন জায়গায়, এবং সেটা আমার নিজের হিসাবে আমার অ্যাডাপ্ট করা, এবং সেটা একটা রাস্তা হবে। এবং যে ব্যাম্বু আছে, যে ব্যাম্বু হিসাবে বিভিন্ন জায়গাতে কিছুদিন আগে ইউএন একটা আমার কনভেনশন প্রাধান্য, এই কারণে যে বাস খুব বাড়ে, এবং এটাতে এক প্লাস যে যদি গাছ লাগাতে অনেক টাইম, এটা গাছ বড় সময় লাগে, যেটা যে বিভিন্ন যে কার্বন এর ব্যাপারে কার্বনাইজেশন এর ব্যাপারে বাস করছে। যেটা আমি ইউরোপে মহাদেশের মধ্যে আমি দিলাম, যে ইউরোপিয়ান ব্যাম্বু এক্সপোতে কনফারেন্সে, যে তারা বেশিরভাগই তারা সেক্টরের দিকে প্রাধান্য দিচ্ছে, যে ন্যাচারাল রিসোর্স হিসাবে। এবং সেই সঙ্গে আজকাল টাইমে আরেকটা জিনিস লক্ষ্য করতে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ফ্লাইটে তারা প্লাস্টিকের জায়গায় যেটা আর বিভিন্ন যেসব ইউটিলিটি আইটেম যেগুলো দেওয়া হয়, যেগুলো সব বাস এবং অন্যান্য অল্টারনেটিভ কে রিডিউস করে, এবং এটা আর একটা। এখন আমরা যদি পার্সপেক্টিভে আসি, এখানে আমরা কি করতে পারি এবং কন্ট্রিবিউট করতে পারি, যার মধ্যে যে প্লান্টেশন আছে সেটা হোমস্টে সিস্টেম যেটাকে তার একটু ফোকাস করা, তারপর এটাকে ম্যানেজমেন্ট করা, কারণ ম্যানেজ করতে লাগে, ম্যানেজ করে আমরা একটা যে হারভেস্ট মোর যদি গ্রো করতে চাই, আমাদেরকে হারভেস্ট করতে হবে। মানুষের মধ্যে যে আছে যে লস করে না, ম্যানেজ করে না, এটাকে আমাদের করতে লাগবে। সঙ্গে সঙ্গে আমাদের যে লোকাল ইউটিলিটি আজকাল টাইমে ফার্টিলাইজার বিভিন্ন একটা দিক বেরিয়ে আসছে বাসের সাথে, এটাকে আমরা প্রত্যন্ত এলাকাকে আমরা বায়োচারিক ফার্টিলাইজার হিসাবে ইউজ, এটাতে আমাদের দুটো ফায়দা হবে। একটা তো লাভটা হবে যে
এবং মেনটেনেন্স হবে বিভিন্ন যে মিনারেলসগুলো আছে একটা সার্টেন লাভ পর। সেকেন্ডলি, এটাতে একটা কার্বন ক্রেডিটও ফার্মার্সরা আমাদের গ্রামের প্রত্যন্ত এলাকার লোকজনও নিতে পারে। আজকের টাইমে যে গ্রিন ফাইন্যান্সিং এবং কার্বন ফাইন্যান্সিং, কার্বন মার্কেটে যেটা চলছে, তাতে বাস একটা বিরাট ভূমিকা গ্রহণ করছে এবং বিভিন্ন যারা কার্বন ফাইন্যান্সিং কোম্পানি যেগুলো আছে, তো ইউরোপের বেসিক্যালি তারা ওনারা বাসকে প্রাধান্য দিচ্ছে, কারণ এটা খুব তাড়াতাড়ি বড় হয় এবং তাড়াতাড়ি বাস কার্বন সিকুয়েস্ট্রেশন করতে পারে, এবং সেই ক্ষেত্রে ফার্মার্সদেরও লাভ হবে এবং আমাদের ওভারঅল কমিউনিটি এবং বিভিন্ন দেশের জন্য আমাদের ভালো হবে বলে আমি মনে করি। সেই স্বল্পাকে যে বাস আমরা যদি লোকালাইজ ইকোনমিতে আমরা কাজে লাগাই, তাহলে আমাদের অনেক কাজ আসবে। এবং যে লাইফ সাইকেল অ্যানালিসিস করে দেখা গেছে, তাতে যে আমাদের যে বিভিন্ন প্লাস্টিক অল্টারনেটিভ প্রোডাক্টস যেগুলো আমরা ইউজ করি, টেবিল, চেয়ার, প্লাস্টিকের, তার অল্টারনেটিভ আমরা ব্যাম্বুও ইউজ করতে পারি। এবং যার জন্য ইউএনসিসিডি বেশিরভাগই ফোকাস করছে যে অল্টারনেটিভ প্লাস্টিক প্রোডাক্ট ফ্রম ব্যাম্বু, এবং সেই হিসাবে আমাদের ত্রিপুরা অনেক 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 লাভ হবে। এবং বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে যারা কারিগর আছে, এটা একটু মেকানাইজ করলেই এবং সেটা তাদের রোজগারও বৃদ্ধি পাবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে এবং গভর্নমেন্টও রেভিনিউ ক্রিয়েট করবে, এবং সেই সঙ্গে সঙ্গে এন্টায়ার ভ্যালু চেন এটার মধ্যে একটা বহুত বড় রোল প্লে করবে, ফার্মার্স টু প্রডিউসার টু কনজিউমার্স, এবং যেটা আমাদের লোকাল ইকোনমিতে ডেভেলপ করবে, অনেক বড় ভূমিকা পালন করবে অ্যাজ এ ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশনের জন্য। অনেক অনেক এই ব্যাপারটাতে অনেকটাই আমাদেরকে আলোকপাত করার জন্য এখন আমি শেষের দিকে, একেবারেই শেষে বিশেন্দুর কাছে যাব, কারণ দীর্ঘদিন ধরে এমনকি ত্রিপুরা সাইকেল ক্লাব সেটাও বিশেন্দু প্রথম থেকেই যুক্ত এবং বহু দিন ধরে এটা নিয়ে কাজ করছে। তার ফলে বরং এখানে আমরা আজকে বাংলাদেশ থেকে তাপসদা এসছেন, তাপস রঞ্জন চক্রবর্তী, ওই দিক থেকে সেলিমও বলছিল, সবটা মিলে শেষের দিকে এসে যে ত্রিপুরার জন্য আমরা কি করতে পারি। আমরা প্রথম কাজটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে সেলিম ভাই যেটা বললো সেটা আমরা করতে পারি। আমাদের প্রায়োরিটি সেক্টর হিসেবে আমরা ব্যাম্বোকে বেছে নিতে পারি, আর ব্যাম্বোর যদি ভ্যালু এডিশন আমরা শুরু করি, ব্যাম্বো থেকে অগণিত জিনিস তৈরি হবে যেটা প্লাস্টিকের অল্টারনেটিভ হবে, প্লাস রুরাল ইকোনমি গ্রো করবে। এটা এক্সপোর্ট ভ্যালু, যদি আমি এক্সপোর্ট করতে পারি আমার দেশে বৈদেশিক মুদ্রাও আসবে। 2 নম্বর হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করার জন্য আমাদের স্কুল লেভেল থেকে কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতে আমাদের একটু ফোকাস করা উচিত। পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটাকে কীভাবে ডেভেলপ করা যায় তার জন্য আমাদের ভাবনা চিন্তা করা উচিত, এবং ব্যক্তিগত গাড়ি, সাইকেল মানে মোটর সাইকেলটাকে কীভাবে অ্যাভয়েড করা যায়। আর রুরাল ইলেকট্রিফিকেশনের জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি সারা দেশে, যে এতে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে আমি রুরাল ইলেকট্রিফিকেশন না করলে সমস্যা হয়ে যাচ্ছে, কেরোসিন বা ওই জাতীয় মানে জিনিসের ব্যবহার বেড়ে যাচ্ছে, ইথানলও আসছে। তো আমরা এই জিনিসটাকেও একটু মাথায় রাখা উচিত। আর সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই বিষয়গুলোকে সামগ্রিকভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য একটা ম্যাসিভ ক্যাম্পেইন দরকার। শুধু এই জন্য নয় যে আপনি জলবায়ু পরিবর্তন, অ্যাডাপ্টেশন, মিটিগেশন, এগুলো বড় বড় ইস্যু নয়, শুধু এদের কাছে বলা এটার বিপদ আপনার জন্য ব্যক্তিগতভাবে, আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য কি আসছে সেটা এদেরকে বোঝানো। এবং এই ক্ষেত্রে এই যে পিআরআই বডিগুলির কথা যেটা বলা হচ্ছিল, পঞ্চায়েত স্তরে, ত্রিস্তরীয় পঞ্চায়েত, এদেরকে আমরা কাজে লাগাতে পারি, লোকাল ক্লাবগুলোকে কাজে লাগানো যায়, এনজিওগুলি আসতে পারে, স্কুল থাকতে পারে। আমার মনে হয় এই জিনিসগুলোকে যদি আমরা প্রায়োরিটি বেসিস শুরু করে, এটা খুব বেশি দিন লাগবে না ত্রিপুরার মতো রাজ্যে পরিবর্তনটাকে নিয়ে আসতে। ধন্যবাদ বিশেন্দুকে, ধন্যবাদ এটা নিয়ে আলোকপাত করার জন্য। এবং শুধু দর্শক মণ্ডলী যারা আপনারা শুনছেন, এই বিষয়টা বড় গম্ভীর বলা যায়, গুরুগম্ভীর বলা যায়, এবং এটা নিয়ে আলোচনা 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, এটা চলতেই থাকবে এবং অনেকেই বিপরীতধর্মী মতামতও দেবে, এবং এটা আমাদেরকে সমৃদ্ধ করে। যে এবং তবে আজকে আমাদের যে আলোচনা আমরা করলাম সেটা একটা বেশ ভালোভাবে, যে মাঝখানে আমরা ত্রিপুরা নিয়ে বলছি, কিন্তু আমরা পাশেই বাংলাদেশ যারা জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক কাজ করছে, এবং সেখানে ব্র্যাকের মতো একটা অর্গানাইজেশন যেটা
আন্তর্জাতিক পর্যায়ে অর্গানাইজেশন তারা মাঠে নেমে কাজ করছে, বিশেষ করে সুন্দরবন এলাকায়, সেটা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারলাম ফার্মাটা যায়, যেটা হয়তো আমাদের যেহেতু ত্রিপুরা বাংলাদেশে অনেক কালচার এবং অনেক প্র্যাকটিস বলতে পারি, কারণ যখনই আমরা যেটা কথা হচ্ছিল অনেক কিছু প্র্যাকটিসটাই গুরুত্বপূর্ণ, সেটাও আমরা অনেক কিছু করতে পারি, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। এবং আমাদেরই প্রায় ঘরের ছেলে ডক্টর সেলিম রেজা যেমন আফ্রিকাতে বিভিন্ন বিষয় এবং স্পেসিফিক্যালি একটা ইস্যু নিয়ে বাঁশ, যেটাকে আগে পর্যন্ত আমরা অন্যভাবে দেখতাম, এখন ক্লাইমেট চেঞ্জ একটা হাতিয়ার হয়ে গেছে সব জায়গাতে, তার কাছ থেকে আমরা অনেক কিছু শুনতে পেলাম। এবং বিশেন্দু যে বিষয়গুলো লাস্টের দিকে এসে বলছিল, যেমন এটা শুরু থেকেই করতে হবে, অর্থাৎ আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে নেক্সট জেনারেশন তারা কীভাবে যায় স্কুল লেভেলেও এটাকে নিয়ে আসা, এবং আমরা যারা অবশ্যই আমাদের লাইফস্টাইল, যেটা আমাদের প্রধানমন্ত্রীর একটা বড় মিশন, লাইফ মিশন, সেটাকেও আমরা আগিয়ে নিয়ে যাওয়া দরকার। এবং অনেক মানুষ জানেই নাই ব্যাপারটা নিয়ে, সেটাকে আরও একটু দেওয়া বা অল্টারনেটিভ, যেটা সেলিম বলতে চাইছিল, বিশেন্দু বলতে চাইছে যে অল্টারনেটিভ কী করা যেতে পারে, সেই অল্টারনেটিভগুলো সেটা প্লাস্টিকের জন্য ব্যাম্বু হতে পারে, বাঁশ হতে পারে, আবার যেটা জ্বালানির জন্য বলছে এখন ইথানল নিয়ে, বাঁশ থেকে ইথানল, আখ গাছ থেকে ইথানল, আমাদের খুব সম্ভবত আসামে এটা নিয়ে বড় একটা আশা নিয়ে কাজ করছে, এবং আজকাল সেমিকন্ডাক্টর নিয়েও অনেক বেশি কাজ, এই বিষয়গুলো উঠে আসছে, সবগুলোই কিন্তু প্রয়োজন আমাদের এই গ্রিন একটা চিন্তা ভাবনা দেয়। তো শুধু দর্শক মণ্ডলে আপনাদের যদি এই আজকের আলোচনাটা ভালো লাগে বা আপনারা মতামত জানাতে পারেন, ইউটিউব লাইভে আপনারা মতামত জানাতে পারেন ওখানে, ভবিষ্যতে যাতে এটা নিয়ে আরও আলোচনা করা যেতে পারে, এবং সেখানে আজকে আমাদের স্থানীয়ভাবে আমরা কি করতে পারি, সেখানে ক্লাবের কথা হচ্ছে, লোকাল বডি আমাদের পঞ্চায়েত আছে, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিলেজ কমিটি আছে, তারাও আস্তে আস্তে তাদের পরিকল্পনাতে, যেটা তাপসদা বলছিল, তাদের লোকাল লেভেল পরিকল্পনাতে ক্লাইমেট চেঞ্জটাকে বা জলবায়ু পরিবর্তনটাকে কতটা গুরুত্ব দেবে এবং গুরুত্ব দেওয়া দরকার। তো এই নিয়ে আজকের আমাদের সাথে যারা আছেন, আবার বাংলাদেশ থেকে আমাদের সাথে তাপস রঞ্জন চক্রবর্তী, ডক্টর বিশেন্দু ভট্টাচার্য, ওইদিকে আফ্রিকা থেকেও ডক্টর সেলিম রেজা, সবার সাথে আলোচনা করে আজকে আমি তো অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, আর নতুন অনেক কিছুই পেলাম, এবং আশা করি আমাদের দর্শকরাও অনেক কিছুই আজকে জানতে পারলো, এবং শুধু জানলেও নয়, হয়তো কিছু কাজেও লাগাবে, এই আশা রেখে আজকে শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।